ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পার্টনারশিপের রিটায়ারমেন্ট অর্থাৎ অংশীদারের অবসর গ্রহণ এই সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো অংশীদারের অবসর গ্রহণ। দেখো, অবসর গ্রহণ ইংরেজিতে রিটায়ারমেন্ট কখন বলা হয় না, যখন কোনো অংশীদার কোনো চালু অংশীদারি কারবার থেকে অবসর গ্রহণ করে। কোনো চালু কারবার অংশীদারি কারবার থেকে যখন কোনো অংশীদার অবসর গ্রহণ করে অর্থাৎ কারবার ছেড়ে বেরিয়ে যায়, তখন তাকে বলা হয় অংশীদারি কারবারের অবসর গ্রহণ। ভারতীয় অংশীদারি আইনে কত সালে 1932 সালের অংশীদারি আইনের 32 নম্বর ধারা এবং 1 নম্বর উপধারা অর্থাৎ সেকশন 32 এবং সাবসেকশন 1-এ এই সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে একজন অংশীদার তখনই অবসর গ্রহণ করবে যদি অন্যান্য অংশীদারদের সম্মতি থাকে। সকল অংশীদারদের সম্মতি থাকলেই একজন অংশীদার কারবার থেকে অবসর গ্রহণ করতে পারে। আর কোন পরিস্থিতিতে পারে না, দ্বিতীয় পরিস্থিতি যেটা, যদি চুক্তিপত্রে সেভাবে উল্লেখ করা থাকে যে এই ব্যক্তি একদিন কারবার চালাবে, এই তারিখ থেকে বা অতদিন থেকে এই তারিখ থেকে সে কারবার থেকে অবসর গ্রহণ করবে। চুক্তিপত্রে এই সম্পর্কে কোনো কিছু উল্লেখ থাকলে, যাই হোক, এই অবসর গ্রহণের ব্যাপারটা অংশীদার অন্যান্য অংশীদার বা সকল অংশীদারদের লিখিত বিজ্ঞপ্তি বা নোটিশের মাধ্যমে জানাতে হবে। কি বললাম? যে অংশীদারি রিটায়ারমেন্ট কখন হয়? যদি সকল অংশীদারের সম্মতি থাকে, যদি চুক্তিপত্রে সেরকম কিছু উল্লেখ থাকে, আর কি বললাম যে যদি সে ইয়ে করছে, যে রিটায়ার করছে, এই ব্যাপারটা সমস্ত অংশীদারকে লিখিত বিজ্ঞপ্তি বা নোটিশের মাধ্যমে জানাতে হবে। এটা বলা আছে সেকশন 32 সাবসেকশন 1 অফ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। এইবার একজন অংশীদার যখন অংশীদারি কারবার থেকে অবসর গ্রহণ করছে, সে কি কি অর্থ পাবে? কিভাবে? দেখো, 1 নম্বর পাবে সে তার মূলধন যেটা আছে, কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল, বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে তার ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটাল বা অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অফ দ্য রিটায়ারিং পার্টনার। 2 নম্বর কি থাকবে? সে পাবে না শেয়ার অফ গুডউইলের অংশ। 3 নম্বর কি পাবে? যে প্রফিট বা লস অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস and liabilities। অর্থাৎ সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়নের ফলে যদি লাভ হয়, সেই লাভের অংশ পাবে সে, আর যদি ক্ষতি হয় সে ক্ষতির অংশ বাদ যাবে। লাভ হলে তার মূলধন বাড়বে অর্থাৎ ক্যাপিটাল ক্রেডিট হবে, আর যদি লোকসান হয়, ক্ষতি হয়, তাহলে তার মূলধন কমবে অর্থাৎ তার ক্যাপিটাল ডেবিট হবে। আর কি পাবে? আর পাবে অ্যাকুমুলেটেড প্রফিট অর লস, এটা বলতে পারি শেয়ার অফ, অর্থাৎ অবন্টিত মুনাফা বা অবন্টিত যদি কোনো ক্ষতি থেকে থাকে তার অংশ। অবন্টিত মুনাফা থাকলে তার মূলধন বাড়বে, ক্যাপিটাল ক্রেডিট হবে, আর অবন্টিত ক্ষতি থেকে থাকলে
তার মূলধন কমবে, ক্যাপিটাল ডেবিট হবে। সেই অংশটুকু পাবে তার শেয়ার অফ রিজার্ভ, এটা একসাথে করা যেতে পারত। সঞ্চিতির অংশ সে পাবে, এইগুলো পেল। তাহলে তার মূলধনের সঙ্গে তার গুডউইল বা গুডউইলের অংশ, সুনামের অংশ, রিভ্যালুয়েশনের প্রফিট হলে যোগ হবে, রিভ্যালুয়েশন লস হলে বিয়োগ হবে। তারপরে অ্যাকুমুলেটেড প্রফিট থাকলে তার বাড়বে, অ্যাকুমুলেটেড লস থাকলে কমবে, আর শেয়ার অফ রিজার্ভ। এছাড়া যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে তাহলে লাস্ট ব্যালেন্স শিটের দিন থেকে রিটায়ারমেন্টের দিন পর্যন্ত তার ইন্টারেস্ট অন ক্যাপিটাল অর্থাৎ মূলধনের উপর সুদ তা প্রাপ্য। তারপরে সে যদি কোনো বেতন পেয়ে থাকে বেতন, সে যদি কোনো কমিশন পেয়ে থাকে কমিশন, এইগুলো হিসাব করতে হবে। লাস্ট আবার কি বললাম, লাস্ট ব্যালেন্স শিটের দিন থেকে, ধরো সে ব্যালেন্স শিটটা দেওয়া আছে 31/3/2019, ঠিক আছে, আর রিটায়ারমেন্ট করছে 30/9/19, তাহলে ওই 1/4 তারিখ থেকে 1/4/19 থেকে ওই 30/9/19 6 মাস, এই 6 মাসের ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে। তারপরে তোমার সে যদি বেতন পেয়ে থাকে তাহলে 6 মাসের বেতন, সে যদি কমিশন পেয়ে থাকে সেলের ওপর তাহলে 6 মাসের যে সেল হলো তার উপর কমিশন, এইগুলো পাবে। এর সঙ্গে কি করতে হবে, এই সময়ের মধ্যে যদি কোনো তার ড্রয়িং হয়ে থাকে উত্তোলন এবং ইন্টারেস্ট অন ড্রয়িং থেকে থাকে তাহলে সেগুলো ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। আর এই টাইমের মুনাফার অংশ, এই টাইমে যে মুনাফা হয়েছে বা ক্ষতি হয়েছে, লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, সেই লাভের অংশ এইগুলো পাবে। তাহলে অংশীদারের যখন বকেয়া সে প্রাপ্য অর্থ নির্ধারণ করতে যাব তখন আমাদের এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। তার মূলধন কত আছে অ্যাট দ্য ডেট অফ রিটায়ারমেন্ট, তার সাথে গুডউইলের তার শেয়ার কত, সেই পরিমাণ কি পরিমাণ সুনামের অংশ পাবে সেইটা যোগ হবে। সম্পত্তি বা তার পুনর্মূল্যায়ন হলে তার লাভ হলে সেই পুনর্মূল্যায়ন লাভের অংশটা পাবে, ক্ষতি হলে ক্ষতির অংশটা বিয়োগ হবে। অ্যাকুমুলেটেড প্রফিট থাকলে সেই প্রফিটের অংশ, লস থাকলে লসের অংশ, সেটা বিবেচনা করতে হবে। যদি অবন্টিত সঞ্চিতি থেকে থাকে, জেনারেল রিজার্ভ বা শুধু রিজার্ভ বা ট্যাক্স এন্ড কম্পেনসেশন ফান্ড ইত্যাদি যদি থেকে থাকে তার অংশ। আর কি বললাম, যদি চুক্তিপত্র উল্লেখ থাকে তাহলে লাস্ট ব্যালেন্স শিটের দিন থেকে ডেট অফ রিটায়ারমেন্টের দিন পর্যন্ত তার যা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যদি পার্টনার্স কোনো স্যালারি থেকে থাকে তার বা কমিশন থেকে থাকে সেইগুলো বিবেচনা করতে হবে। সঙ্গে সঙ্গে ওই পিরিয়ডের মধ্যে তার যদি ড্রয়িংস বা ইন্টারেস্ট অন ড্রয়িং থাকে সেগুলো বিবেচনা করতে হবে। আর ওই টাইমের মধ্যে তার ফার্মের যে প্রফিট বা লস হয়েছে সেই প্রফিট বা লসের অংশটা সে প্রাপ্য হবে। এইবার আমাকে যখন আমরা এইগুলো বিবেচনা করব কতগুলো বিষয় আমাদের হিসাবভুক্ত করতে হয় বা অ্যাডজাস্ট করতে হয়। যেমন প্রথমেই রিটায়ারমেন্ট হলে কি করতে হবে না, তাদের লাভ ক্ষতির অনুপাতের পরিবর্তন হবে, ঠিক আছে, সেটা বিবেচনা করতে হবে। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, change in profit sharing ratio। 2 নম্বর কি আমাদের যেটা বিবেচনা করতে হবে, কি করতে হবে আমাদের কতগুলো ধাপ। একজন অংশীদার যখন কারবার থেকে রিটায়ার করছে, অবসর গ্রহণ করছে, আমাদের এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। কি কি না,
যারা এক্সিস্টিং পার্টনার থাকলো বা কন্টিনিউইং পার্টনার থাকলো তাদের অনুপাতটা কি হবে? 2 নম্বর কি না রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, সম্পত্তি আর দায়ের পুনর্বিবেচনা করতে হবে। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, সম্পত্তি বা দায়গুলোর পুনর্মূল্যায়ন করতে হবে। তার শেয়ার অফ গুডউইল, তার শেয়ার অফ গুডউইল আর অ্যাকুমুলেটেড, আগে যেগুলো ওইগুলোই, প্রফিট লস and amount of reserve, amount of reserve, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। দিয়ে তার যেটা প্রাপ্য হবে সেইটা আইদার পেমেন্ট বাই ক্যাশ বা ব্যাংক or transfer to loan account। সেটা তার যা প্রাপ্য হলো অবসরকারী অংশীদারের, তাকে আমরা তার যে প্রাপ্য অর্থটা ক্যাশে, নগদে বা চেকের মাধ্যমে দিতে পারি, কিংবা যদি ফার্মের টাকার কম থাকে, অর্থের পরিমাণ কম থাকে, কিছু হয়তো তার যা প্রাপ্য তার কিছু অংশ আমরা নগদে দিলাম, বাকিটা তার নামে একটা লোনে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, সমস্তটা ক্যাশে দিতে পারি, আবার সমস্তটা লোনে ট্রান্সফার হতে পারে। আর কি হতে পারে যে কিছুটা ক্যাশে দেওয়া হলো, কিছুটা লোনে গেল, এবং এই যে লোনে তার উপর দেওয়া হলো তাকে তার নামে লোন হিসাব খোলা হলো, এই লোনের উপর সে 6% বা 6% হারে সুদ পাবে। এরপর তাহলে আমাদের এই চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, অর্থাৎ লাভ ক্ষতির অনুপাতের পরিবর্তন, একজন অংশীদার রিটায়ার করার ফলে এক্সিস্টিং যে পার্টনার বা কন্টিনিউইং পার্টনার যারা থাকলো তাদের লাভ ক্ষতি অনুপাতের পরিবর্তন হতে পারে। যেমন ধরো আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এমন হতে পারে যে তারা চলে যাওয়ার পর, মানে রিটায়ারিং পার্টনার রিটায়ার করার পর অংশীদারদের অনুপাতের কোনো পরিবর্তন হলো না। একজন অংশীদার রিটায়ার করার পর কন্টিনিউ যারা থাকলো বা এক্সিস্টিং যারা থাকলো তাদের মধ্যে অনুপাতের কোনো পরিবর্তন হলো না। যেমন ধরলাম এ, বি অ্যান্ড সি আর পার্টনার্স শেয়ারিং profits in the ratio of 3:2:1. A রিটার করলো, calculate new profit sharing ratio and the gaining ratio, GAINING, gaining ratio। তাহলে কি আছে, এ রিটার্ন করছে, এ রিটার্নস, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বি এন্ড সি কন্টিনিউ দ্য বিজনেস। তাই তো
তাহলে দেখো ছিল এ বি আর সি, এই রেশিও কত ছিল 3:2:1। এ রিটার্ন করলো, এখানে কিছু বলা নেই, এ চলে যাওয়ার পর ওদের অনুপাতের পরিবর্তন কিছু নেই। এ রিটার্ন করার পর বি আর সি এর অনুপাতের পরিবর্তনের ব্যাপারে কিছু বলা হয়নি। তাহলে এই যেটা আছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ বি এন্ড সি কি হবে, যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ 2:1 থাকবে। এ রিটার্ন করেছে, একটা চলে গেল, তাহলে বি আর সি এর কত থাকলো 2:1, এবং দ্যাট উইল বি দ্য গেনিং রেশিও, এবং এটাই হলো গেনিং রেশিও। যেটাই নিউ রেশিও সেটাই হলো গেনিং রেশিও। গেনিং রেশিও অফ বি এন্ড সি ওই একই 2:1। কারণ আমি আগেই বলেছি, চিন্তা করে দেখো স্যাক্রিফাইসিং রেশিও নিয়ে বলছিলাম, এও তাই, যে কোনো অংশীদার অবসর গ্রহণ করার পরে বা ফলে যদি কন্টিনিউইং পার্টনার যারা আছে, এক্সিস্টিং পার্টনার যারা আছে, তাদের নিজেদের মধ্যে অনুপাতের পরিবর্তন যদি কিছু না হয়, তাহলে তাদের ওল্ড রেশিওটাই হবে গেনিং রেশিও। ওল্ড রেশিও যেটা ছিল সেটাই হবে নিউ রেশিও, সেটাই হবে গেনিং রেশিও। তাহলে এই ক্ষেত্রে কি দেখলাম, একজন অংশীদার রিটার্ন করার পর কন্টিনিউইং যারা আছে বা এক্সিস্টিং যারা আছে তাদের অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় নম্বর হলো যে তাদের অনুপাতের পরিবর্তন হতে পারে, সেটা বলছি নতুন রেশিও বলে দিল, ধরো এটাই বললো যে এ রিটার্ন করলো, এবং নিউ রেশিওটা বলে দিল যে এ বি এন্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:1। এ রিটার্নস দিয়ে বললো বা এটা সি রিটার্নস ধরি, যে কোনো একটা ধরলেই হবে, সি রিটার্নস দিয়ে বলছে এ এন্ড বি ডিসাইড to share future profits, in the ratio of 4:3. In the ratio of 4:3. Calculate gaining ratio. Calculate gaining ratio. আমি আগেই গেনিং রেশিও কাকে বলা হয়েছে, যে অনুপাতে কোন অংশীদার তার মুনাফার অংশে লাভ অর্জন করে। একজন অংশীদার যখন আগে যে লাভ করছিল তার চেয়ে লাভ বেশি করে, তার মুনাফা অংশে যে অংশটা লাভ অর্জন করছে, যে অনুপাতে কোনো অংশীদার তার মুনাফার অংশে লাভ অর্জন করে, সেই অনুপাতটাই হলো লাভ অর্জনের অনুপাত বা গেনিং রেশিও। তাহলে দেখো এ বি সি ছিল, এটা সি রিটার্ন করলো, দিয়ে নতুন রেশিও বলে দিল, গেনিং রেশিও বার করতে বলেছে। আমরা জানি গেনিং রেশিও বলতে কি বুঝি, গেনিং রেশিও আমরা আগেই বলেছি, আলোচনা করেছি। গেনিং রেশিও কি না, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, আর স্যাক্রিফাইসিং রেশিও ঠিক উল্টো, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আচ্ছা, তাহলে আমাদের তিনজন পার্টনার আছে, এ আছে, বি আছে আর সি আছে, ঠিক আছে। ওল্ড রেশিও কি আছে, নিউ রেশিও কি আছে, গেনিং রেশিও বার করছি। নিউ রেশিও কি আছে না 4:3, কার সি রিটার্ন করেছে এ আর বি এর, 4:3 মানে এ হচ্ছে 4/7
আর বি এর হচ্ছে 3/7, এটা নিউ রেশিও। সি রিটার্ন করেছে, সি আর অনুপাত নেই। আর ওর রেশিও কত? 3:2:1। তাহলে এর হচ্ছে 3/6, বি এর হচ্ছে 2/6, সি এর হচ্ছে 1/6। এবার আমরা বিয়োগ করব। 6 এর সাথে রসক হচ্ছে 42। আরেকটা স্টেপ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4/7 মাইনাস 3/6, রসক হলো 42। 6 4 6 24 মাইনাস 3/7 21, তাহলে 3/42, 3/42, 3/14 42, তাহলে 1/14, তাই তো? আর এইটা হচ্ছে 3/7 মাইনাস 2/6, এও দেখো লসাগু হলো 6 7 42, 3 6 18, 7 গুণে 14, তাহলে 4/42। ঠিক আছে, 4/42, 4/42, এটাকে আমি 3/42 রাখি। আর এর দেখো আগে নিউ কিছু নেই, ওর হচ্ছে 1/6। আমি যে 42 করতে চাই, তার কত হবে? 7/42। তাহলে সি যেটা স্যাক্রিফাইস করলো, সি এর যে 7/42 অংশ, সেই 7/42 অংশের মধ্যে এ পেল 3/42 আর বি পেল 4/42। 3 আর 4 7 7। তার মানে গেনিং রেশিও কত হলো? গেনিং রেশিও কত হলো? অফ এ এন্ড বি কত হলো? 3:4। এটা হলো গেনিং রেশিও। এ পেল 3 ভাগ আর বি পেল 4 ভাগ। তাহলে যেখানে নিউ রেশিও বলে দেওয়া থাকবে, সেই নিউ রেশিও থেকে ওর রেশিও বাদ দিলে আমরা গেনিং রেশিও বার করতে পারবো। আবার অনেক সময় এমনও দেখা যায় যে রিটার্নিং পার্টনারের অংশটা কোনো একজন অংশীদার নিয়ে নিতে পারে সম্পূর্ণটা, বা তারা একটা নির্দিষ্ট অনুপাতে কিনে নিল, নিয়ে নিল। রিটার্নিং পার্টনারের অংশটা কোনো একজন পার্টনার সম্পূর্ণটা নিতে পারে, বা সবাই একটা নির্দিষ্ট রেশিওতে নিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে কি হবে দেখো। এবার এই অঙ্কটাই এবার বললো সি রিটার্নস and each share is entirely taken by A. Calculate new profit sharing ratio and gaining ratio. Calculate new profit sharing ratio and the gaining ratio. Gaining তাহলে ছিল কত রেশিও? ওর রেশিও ছিল 3:2:1। কে না এ বি আর সি। কে রিটার্ন করেছে? সি রিটার্ন করেছে, এবং সি এর অংশটা সম্পূর্ণ নিয়ে নিয়েছে এ। সি শেয়ার কত? সি শেয়ার হচ্ছে 1/6। এই যে 1/6 সি এর, এটা কে নিল? is taken by A. ঠিক আছে, অতএব
এর নিউ শেয়ার কত হবে? এস নিউ শেয়ার, এর ওল্ড শেয়ার কত ছিল? ওল্ড শেয়ার ছিল এর দেখো 3/6, এই যে 3:1 3/6 ছিল। তার সঙ্গে সি এর 1/6 সে অ্যাকোয়ার করলো, নিয়ে নিল, তাহলে তার যেটা ছিল তার সঙ্গে সি এর অংশটা যোগ হবে। তার মানে 3/6 যুক্ত সি এর যেটা ছিল 1/6, তার মানে হলো 4/6। ঠিক আছে, বি কিছু নিলও না কিছু দিলও না, তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? অতএব নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ এ এন্ড বি কত? এর হলো 4/6 আর বি এর কত আছে? 2/6, তার মানে 4:2 বা 2:1, 4:2। এই যে বি এর আছে, এর আছে 4/6 আর বি এর কত আছে? বি এর আগে যে ছিল সেটাই আছে, বি এর আগে যেটা ছিল সেটাই আছে 2/6, এই যে 3:1 2/6, 4:2 মানে 2:1 হলো। এবার দেখো গেনিং রেশিও। গেনিং রেশিও কি হবে না, গেনিং রেশিও হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। গেনিং রেশিওটা যেহেতু সম্পূর্ণটা এ নিয়ে নিয়েছে, তাহলে পুরোটাই এ গেন করছে, বি নাইদার গেন নর লস। বি গেনও করছে না লুজও করছে না, বি এর আগে যা ছিল পরবর্তী, মানে এটা হচ্ছে পুরোটাই এ গেন করছে। দেখো কিভাবে করছে, দেখো এ বি আর সি নিউ রেশিও একটু আগে বেরোলো 2:1, তার মানে 2/3 আর 1/3। ওল্ড রেশিও কত? 3/6 2/6 আর 1/6, তাহলে 2/3 মাইনাস 3/6, তার মানে 4 মাইনাস 3 1/6। এর দেখো 1/3 মাইনাস 2/6, 2 মাইনাস 2 0, আর হচ্ছে মাইনাস 1/6। তাহলে দেখো সি যেটা স্যাক্রিফাইস করেছে সেটা সম্পূর্ণটাই এ গেন করেছে, তাহলে এস গেন সবটাই ফুল অংশটাই এ গেন করছে। ঠিক আছে, ফুলটাই এ গেন করছে। আবার তাহলে এটা হলো যে তার শেয়ারটা এ নিল সম্পূর্ণটা, এমন হতে পারে এ আর বি একটা নির্দিষ্ট রেশিওতে নিয়ে নিল। যেমন আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আরেকটা অঙ্ক বলছি দেখো, যে এইটাই এবার বলছে এ রিটার্স, এই অঙ্কটা বলছে এ রিটার্স and his share is taken up by B and C in the ratio of 1:2. Calculate new profit sharing ratio and gaining ratio. Calculate new profit
শেয়ারিং রেশিও অ্যান্ড দ্য গেনিং রেশিও। হলো, তাহলে কি ছিল? ওল্ড শেয়ার কি ছিল? ওল্ড রেশিও কি ছিল? ওল্ড রেশিও ছিল A অনুপাত B অনুপাত C ইকুয়াল টু 3:1, অর্থাৎ A শেয়ার কত? 3/6। B শেয়ার কত? 2/6। আর C কত? 1/6। 3:1। এবার এ রিটায়ার করলো, এই অংশটা এ বি এবং সি নিল 1:2 এ। নাও is share taken up by B and C in the ratio of 1:2. 1:2. তাহলে লিখতে পারি শেয়ার টেকেন আপ বাই বি কত? এর কত ছিল? 3/6। এর অংশ ছিল 3/6, রিটার্ন করেছে 3/6 ছিল, সেটা বি কত নিয়েছে? 3/6 1/3 অংশ নিয়েছে। এই যে 1:2 মানে 3/6 1/3 অংশ নিয়েছে, তার মানে কত? 3/18 বা 1/6। আর শেয়ার টেকেন আপ বাই সি কত? এর 3/6টা সি নিয়েছে 2/3 অংশ, তার মানে এর হচ্ছে 1/3 বা 2/6। 3 কেটে গেল, তাহলে 2/6। ঠিক আছে, তাহলে দিস নিউ শেয়ার এর আগের কত ছিল? দেখো নিজের পুরনো ছিল কত? 2/6। এর পুরনো ছিল 2/6 আর এর কত অংশ নিয়েছে? 1/6, তাহলে এটা যোগ হয়ে যাবে 2/6 প্লাস 1/6 মানে 3/6। আর সি এর নিউ শেয়ার কত হবে? সি ইজ নিউ শেয়ার, সি এর কত ছিল নিজের আগে? 1/6। এই যে সি এর আগে 1/6 ছিল, এখন কত নিয়েছে? এর অংশ কত পেয়েছে? 2/6 অংশ। তাহলে নিজের যেটা ছিল সেইটা প্লাস এর কাছ থেকে যেটা নিয়েছে, বি এর এটা নিজের ছিল, এটা এর কাছ থেকে পেয়েছে। সি এর এটা নিজের ছিল, এটা এর কাছ থেকে পেয়েছে। এরও দেখো 3/6, আমার 3:3 মানে হচ্ছে 1:1। 1:1। ঠিক আছে, তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও হলো 1:1 ইকুয়াল। গেনিং রেশিও কত হবে? ক্যালকুলেশন করে দেখতে হবে। এই যেটা সে অংশটা যারা যে অনুপাতে নিয়েছে, এর অংশটা তারা যে অনুপাতে নিয়েছে অর্থাৎ 1:2, এটাই হবে তাদের গেনিং রেশিও। এটা যে নিজেরাই বার করতে পারবে। এই যে নিউ রেশিও পেয়ে গেলে ওল্ড রেশিও আছে, তাহলে নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বিয়োগ করলেই দেখবে এটাই ধরবে, অর্থাৎ গেনিং রেশিওটা হবে 1:2 বি অনুপাত সি, অর্থাৎ বি গেন করছে 1 অংশ আর সি গেন করছে 2 অংশ। এইভাবে প্রফিট শেয়ারিং রেশিওর চেঞ্জের ফলে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিওগুলো হবে। তাহলে একটা কি 4টে সিচুয়েশন বললাম। একটা হলো পুরনো অংশীদার রিটায়ার করার পর নতুন অংশীদারদের অনুপাত কিছু বলা নেই, তাহলে সেই পুরনো অনুপাতটাই তাদের নতুন অনুপাত হবে, যার কন্টিনিউইং পার্টনার। 2 নম্বর হলো তাদের নতুন অনুপাত বলে দেওয়া থাকবে,
পুরনো অংশীদার চলে যাওয়ার পর, একজন অংশীদার রিটায়ার করার পর যারা কন্টিনিউইং পার্টনার তাদের রেশিওটা অনুপাত, লাভপত্রের অনুপাতটা বলে দেওয়া থাকবে। সেক্ষেত্রে নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলে গেনিং রেশিও বেরোবে। 3 নম্বর সিচুয়েশন কি বললাম, যে অংশীদার রিটায়ার করছে তার অংশটা সরলি অর্থাৎ সম্পূর্ণটা যে কোনো একটা অংশীদার নিয়ে নিচ্ছে, টেকেন আপ করছে, তাহলে তার যা পুরনো অনুপাত ছিল প্লাস নতুন যেটা টেক আপ করলো দুটো যোগ হয়ে তার নতুন রেশিও হবে। আর যে অংশীদার রিটায়ার করছে তার অংশটা বাকি অংশীদার অর্থাৎ কন্টিনিউইং পার্টনারটা একটা নির্দিষ্ট রেশিওতে টেকেন আপ করছে, যেটা লাস্ট অঙ্ক দেখালাম। তাহলে রিটায়ারিং পার্টনারের অংশটা তারা যে অনুপাতে অ্যাকোয়ার করছে সেই অনুপাতে তাদের মধ্যে ভাগ হবে, দিয়ে তাদের ওল্ড রেশিওর সাথে যেটা পেলো সেটা যোগ হয়ে তাদের নিউ রেশিও হবে। এবং সেক্ষেত্রে যে অনুপাতে তারা অ্যাকোয়ার করছে বা টেকেন আপ করছে রিটায়ারিং পার্টনারের অংশটা, সেটাই হবে তাদের গেনিং রেশিও। 2 নম্বর কি বলেছিলাম, যে রিভ্যালুয়েশন অফ প্রফিট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। রিভ্যালুয়েশন আমরা আগেই করেছি, একই জিনিস। রিভ্যালুয়েশনের সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। সম্পত্তির মূল্য হ্রাস পেলে অ্যাসেট ক্রেডিট, রিভ্যালুয়েশন ডেবিট। লায়াবিলিটির উল্টো। এবার প্রফিট হলে প্রফিটের অংশটা পাবে, অর্থাৎ ক্যাপিটাল ক্রেডিট হবে, আর লস হলে ক্যাপিটাল ডেবিট হবে, যেমন তোমরা আগে করেছো তেমন। নেক্সট হচ্ছে গুডউইল। এই গুডউইলটা একটু পরিবর্তনের ব্যাপার আছে, কারণ গুডউইলের ক্ষেত্রে আমরা আগেই জানি যে গুডউইল এর জন্য, কারণ AS 26 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী সুনামের হিসাব রাখা হয় বর্তমানে। তাতে কি বলা আছে যে গুডউইলের জন্য অর্থ বা অর্থ মূল্যে কোনো কিছু প্রদান করা হয় তখনই সেই গুডউইলটা হিসাবে দেখানো হয়, অর্থাৎ কৃত সুনাম বা পারচেজ গুডউইলটা হিসাবে দেখানো হয়, সেলফ জেনারেটেড গুডউইল হিসাবে দেখানো হয় না। তাহলে সেলফ জেনারেটেড গুডউইলের ক্ষেত্রে তাদের মূলধনের সমন্বয় সাধন বা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে হিসাবভুক্ত করতে হয়। কিভাবে করতে হয়, ধরো শেয়ার অফ গুডউইল যেটা আছে এটা দুভাবে করা যায়। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ। প্রথমে একটা কথা বলি যে গুডউইল পার্টনারশিপের গুডউইলটা সাধারণত ব্যালেন্স শিট বা বইয়ে দেখানো থাকে না, বইয়ে দেখানো থাকে না, কারণ এগুলো বেশিরভাগ হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। তাহলে যদি কোনো ক্ষেত্রে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে গুডউইলটা ব্যালেন্স শিটে দেখানো থাকে, প্রথমে আমরা গুডউইলটাকে রাইট অফ করব, অবলম্বন করব। তার জন্য এন্ট্রি কি, এন্ট্রি হচ্ছে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। গুডউইল যদি বইয়ে দেখানো থাকে প্রথমে আমরা গুডউইলটাকে রাইট অফ করব, এই এন্ট্রি মধ্যে রিটার্ন অফ গুডউইল হলো, গুডউইল রাইট অফ হয়ে গেল। এইবার যে রিটার্নিং পার্টনার তার গুডউইলের অংশটা আমরা কিভাবে হিসাবভুক্ত করবো, তার গুডউইল কিভাবে হিসাব হবে। গুডউইল ধরো বইয়ে দেখানো নেই, এই যে রাইট অফ করে দিলাম, দেখানো থাকলেও সেটা রাইট অফ করে দিয়েছি, বইয়ে দেখানো নেই আর। তাহলে প্রথমেই যেটা হবে, যারা গেনিং, 1 নম্বর অল্টারনেটিভ, প্রথম অল্টারনেটিভ কি না, যারা গেনিং পার্টনার তাদের ক্যাপিটালটা ডেবিট করব, গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি না, শেয়ার অফ গুডউইল, অর্থাৎ যে রিটায়ার করছে তার গুডউইলের অংশের যে পরিমাণ সেই টাকাটা আমরা গেনিং পার্টনারদের ডেবিট করে দিলাম আর রিটায়ারিং পার্টনারকে ক্রেডিট করলাম। গেনিং পার্টনার ওই যে অনুপাত গেনিং রেশিও অনুপাতে ভাগ করে দেবো, ঠিক আছে, আর রিটায়ারিং পার্টনারকে ক্রেডিট করবো।
এই একটা করতে পারি। অল্টারনেটিভ মেথড একটা আছে, এটা হচ্ছে একটা মেথড। সেকেন্ড মেথড যেটা 2 নম্বর যেটা মেথড, দুটো এন্ট্রি প্রথমেই গুডউইলটাকে রেজ করে দেবো, দেন ওই গুডউইলটাকে রাইট অফ করবো। তাহলে রেজিং অ্যান্ড রাইটিং অফ গুডউইল। রেজ করার জন্য কি করব? রেজ করার জন্য গুডউইলকে ডেবিট করব। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ সমস্ত পার্টনার ইনক্লুডিং রিটায়ারিং পার্টনার ক্রেডিট করে দিলাম। কত টাকা? না ভ্যালু অফ গুডউইল। এগুলো হচ্ছে গুডউইলের মূল্য পুরোটা। কত টাকা হবে? না ভ্যালু অফ গুডউইল। এখানে ছিল শেয়ার অফ গুডউইল, অর্থাৎ গুডউইলের মধ্যে যে অংশটা রিটায়ারিং পার্টনারের সেই অংশটা ডেবিট করতাম, ক্রেডিট করতাম। মানে গেনিং পার্টনারকে ডেবিট করতাম আর রিটায়ারিং পার্টনারকে ক্রেডিট করতাম। আর এখানে গুডউইলের সম্পূর্ণ মূল্যটা আমরা রেজ করলাম, সমস্ত পার্টনারকে ক্রেডিট করলাম। এটা রেজ হলো, সঙ্গে সঙ্গে রাইট অফ করবো। রাইট অফ কাদের করব? না কন্টিনিউইং পার্টনার যারা থাকলো, অর্থাৎ কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। একই ভ্যালু অফ গুডউইল, ভ্যালু অফ গুডউইল। ধরো সি রিটার্ন করলো, তাহলে এখানে হলো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল টু সিস ক্যাপিটাল। এবার সি রিটার্ন করলো, থাকলো কে এ আর বি, তখন কবে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। কোন রেশিওতে? এটা হবে নিউ রেশিও আর এটা হবে ওল্ড রেশিও। এটা হবে ওল্ড রেশিওতে রেসটা, আর রিটার্ন আপটা হবে নিউ রেশিওতে। গুডউইল রেজ করলাম, সমস্ত পার্টনারদের ক্রেডিট করলাম ওল্ড রেশিওতে। গুডউইল রাইট অফ করছি যারা আছে কন্টিনিউ, মানে রিটায়ারিং পার্টনার বাদ দিয়ে, তাদের নিউ রেশিওতে ডেবিট করব আর ওল্ড ইয়েতে গুডউইলকে ক্রেডিট করব পুরো গুডউইলের টাকাটা। এই একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি হলো শুধুমাত্র রিটায়ারিং পার্টনারের শেয়ার অফ গুডউইলটা ডেবিট করব, শুধুমাত্র রিটায়ারিং পার্টনারের গুডউইলটা ডেবিট করব। তাহলে কি হবে? এটাও 20 হবে। একটা হচ্ছে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার? না এই টাকাটা কত? না শেয়ার অফ গুডউইল অফ রিটায়ারিং পার্টনার। শেয়ার অফ গুডউইল, কার শেয়ার অফ গুডউইল? না রিটায়ারিং পার্টনারের। ঠিক আছে, গুডউইলটা ডেবিট করলাম, কত টাকা? না রিটায়ারিং পার্টনারের যত অংশ সেই টাকাটা দিয়ে তার অ্যাকাউন্ট ক্রেডিট করলাম। সঙ্গে সঙ্গে গেনিং পার্টনারদের ডেবিট করব। গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। ওই টাকাটাই গেনিং পার্টনারদের ডেবিট করলাম আর গুডউইলকে ক্রেডিট করলাম। তার গুডউইল রেজ করলাম একবার, রিটায়ারিং পার্টনার অংশটা, আর রিটায়ারিং পার্টনার অংশটাই আবার ক্রেডিট করলাম বাই ডেবিটিং গেনিং পার্টনার্স। ওই একই টাকা, সেম অ্যামাউন্ট। ঠিক আছে, ব্যাস। তাহলে আমরা গুডউইলের জন্য আমাদের কাছে 3টে অল্টারনেটিভ থাকলো রিটায়ারমেন্টের ক্ষেত্রে। কি? যে প্রথমেই দেখো এইটা এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট একই হচ্ছে আর কি। দেখো রিটার্ন পার্টনার ক্রেডিট হচ্ছে আর গেনিং পার্টনার ডেবিট হচ্ছে। এটা হচ্ছে জাস্ট অ্যাডজাস্টমেন্ট, ওয়ার্কিং এ করে নিয়ে করবো।
দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা, এটা ঝামেলা কম, গুডউইলকে রেজ করে দাও, সমস্ত পার্টনারকে ক্রেডিট করে দাও, আর কন্টিনিউইং পার্টনারদের ডেবিট করে দাও, গুডউইলকে ক্রেডিট করো, রাইট অফ করো নিউ রেশিওতে। এইটা করতে পারি অথবা এইটা করতে পারি, এইটা অথবা এইটা অথবা এইটা, যে কোনো একটা মেথড আমরা ফলো করবো। এইটা আর এইটা মোটামুটি একই এর, এটা ওয়ার্কিং করে নিয়ে তারপর এটা করা যেতে পারে, ঠিক আছে? জিনিসটা একই, কারণ গুডউইল এখানে ডেবিট হচ্ছে, এখানে ক্রেডিট হচ্ছে। তাহলে ইউ মে ফলো এনি ওয়ান মেথড, যে কোনো একটা পদ্ধতিতে আমরা গুডউইলটাকে বাদ বাকি সমস্ত কিছু একবারে অ্যাডমিশনের মতোই, অর্থাৎ তার অংশ রিজার্ভগুলো যেভাবে পাবে, রিটার্ন পার্টনার যেভাবে মানে অ্যাডমিশনের ক্ষেত্রেও যায় রিটার্ন পার্টনার অংশটা পাবে, হ্যাঁ, তার অ্যাকুমুলেটেড প্রফিটের অংশ, রিভ্যালুয়েশন অ্যাসেট লাইবিলিটির অংশ সবই একই রকম দিয়ে লাস্টে তার পাওনা বার করে ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে সেই পাওনা টাকাটা ক্যাশে দিতে পারি সবটা, অথবা কিছুটা ক্যাশে দিলাম, কিছুটা তার লোন হিসেবে থাকলো, কিংবা সম্পূর্ণটাই ক্যাশে কিছুই দিলাম না, সম্পূর্ণটাই তাকে তার অ্যাকাউন্টে লোন হিসেবে টিকে যাবে এবং সেই লোনটা আস্তে আস্তে পরবর্তীকালে পার্টনাররা শোধ করবে। এবং সেই ঋণের উপর কিছু বলা না থাকলে, উল্লেখ না থাকলে 6% হারে সে সুদ পাবে। আজকে শেষ করলাম, পরের দিন অঙ্কের মাধ্যমে আজকে যেগুলো বললাম এগুলো তোমাদের অঙ্কের মাধ্যমে দেখাবো। ধন্যবাদ, ভালো থেকো।